পদ্মগড় কালিয়াগঞ্জ বিধানসভা দখলে তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য। তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি 1995 সাল থেকে বাম ছাত্র রাজনীতি শুরু করেন। প্রথম তিনি পঞ্চায়েত সমিতির সদস্য হন। সেই 5 বছরের মেয়াদের মধ্যেই তিনি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হয়। পরে তিনি দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপর তিনি কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি হয়। পাশাপাশি তিনি উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছে। পৌর খাওয়া রাজনৈতিক ব্যক্তি হওয়ায় 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যর উপরে আস্থা রেখেছে। কারণ কালিয়াগঞ্জ বিধানসভা বরাবর বিরোধীদের দখলে রয়েছে। তাই এবারের নির্বাচনে যাতে কালিয়াগঞ্জ বিধানসভা তৃণমূলের বিধায়ক জয়যুক্ত হয় তার আশায় এখন তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী থেকে শুরু করে তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার নাম নিতাই বৈশ্য। আমার পরিচয় যদি বলেন তাহলে আমি একজন শিক্ষক মানুষ এবং সবচেয়ে হচ্ছে আমি এই বিধানসভার অন্তর্গত আমি বোচাডাঙ্গা পঞ্চায়েতের বৈদলের একজন গ্রামের অধিবাসী। আপনার রাজনৈতিক জীবন প্রথমে পঞ্চায়েত সমিতির সভাপতি, তারপর আমি রাজনৈতিকভাবে আমি প্রথমত হচ্ছে ছাত্র রাজনীতি করে এসেছি বালুঘাট কলেজে। তার পরবর্তীকালে আমি যখন চাকরি জীবনে ঢুকি তারপরে আমি পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে এবং প্রথমবারই আমি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হই এবং পরবর্তীকালে আমি উত্তর দিনাজপুর জেলা পরিষদের আমি বর্তমানে পূর্তের কর্মাধ্যক্ষ রয়েছি এবং কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের আমি একজন অন্যতম সৈনিক কর্মী হিসাবে বরাবরই মানুষের সাথে পাশে 24 ঘন্টা পরিষেবা দিই। বিস্তর পঞ্চায়েত জনপ্রতিনিধি থেকে এত বড় দল আপনাকে আজকে গুরুতর দায়িত্ব দিল। একটা কালিয়াগঞ্জ বিধানসভা সবসময় বিরোধীদের দলের দিকে থাকে, সেই জায়গায় কিভাবে আপনি বিরোধীদের সাথে সামনে বিধানসভা নির্বাচনে হবে? দেখুন, আমাদের দলের নেত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, উনার যে রাজনৈতিক লড়াই এটা আমার কাছে বিরাট প্রেরণা। কারণ উনি যেভাবে পশ্চিমবাংলার মানুষ যখন বিপদে পড়ে উনি যেভাবে সর্বশক্তি দিয়ে একদম শেষ পর্যন্ত ডু অর ডাই লড়াই করে যায়, এটা আমার কাছে সবসময় মোটিভ হয়ে থাকে। আমাদের দলের যে যুবরাজ যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ডাইনামিকভাবে দল বর্তমানে পরিচালনা করছে এটা আমার কাছে অত্যন্ত আইকনিক হিসেবে কাজ করে। এই জায়গা থেকেই আমরা শিক্ষা নিয়ে আজকে এই কালিয়াগঞ্জ বিধানসভাতে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে 24 ঘন্টা মানুষের পরিষেবা দিয়ে এবং সাথে পশ্চিমবঙ্গ সরকারের এই যে জনহিতকর প্রকল্পগুলো যেগুলো নিয়েছে, যেটা আজকে শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবী অনুসরণ করে পশ্চিমবঙ্গের সেই মানুষের কাজে লাগা প্রকল্পগুলোকে, সেগুলোর সাহসে আজকে আমরা কালিয়াগঞ্জ এই বিধানসভা থেকে একটা ভালো জায়গায় যাব, ভালো লড়াই দিব এবং জয়ের আশাবাদী নিয়ে নামছি আমরা। বিজেপি সবসময় একটা শক্ত ঘাঁটি বলে এখানে পরিচিত কালিয়াগঞ্জ। সদ্য লোকসভা নির্বাচনও এখানে 58,000 প্লাস ছিল বিজেপি। সেখানে কতটা আশাবাদী মনে করছেন আপনি নিজেকে? দেখুন, অপরাজয় কিছু নেই। যে কোনো সময় যে কোনো জিনিস পরাজিত হতেই পারে, একটা সময় পরিস্থিতির উপর নির্ভর করে। সেক্ষেত্রে লোকসভার ভোট একটা অন্য আঙ্গিকে হয়েছে। সেই লোকসভার ভোট পরে বিধানসভা আসলো। বিধানসভার ভোট আমরা জানি যে পশ্চিম বাংলায় আমাদের এটা কম বেশি যারা একটু রাজনীতি বুঝি বা রাজনীতি নিয়ে অ্যানালাইসিস করি তারা মোটামুটি একটা নিশ্চিত জায়গায় আছি যে পশ্চিম বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের সরকার অর্থাৎ মা মাটির সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। সে জায়গা থেকে আমরা যদি কালিয়াগঞ্জের মানুষকে এটা অন্তত বুঝাতে পারি যে কালিয়াগঞ্জের মানুষের দৈনন্দিন জনজীবনে আমাদের কালিয়াগঞ্জ লোকাল সেন্টিমেন্ট থেকে অনেকগুলো কাজ আমাদের খুব করা জরুরি, সেইটা যদি আমরা ঠিকঠাকভাবে মানুষকে বুঝাতে পারি এবং মানুষকে 24 ঘন্টা পরিষেবা দেওয়ার মতো, অর্থাৎ মানুষের সাথে পাশে ঝড়ে বৃষ্টিতে কোভিডে যে কোনো সময় মানুষকে সাথে পাশে যে মানুষটাকে পায় বা যে মানুষকে পাবে এটা যদি আমরা আশ্বস্ত করতে পারি, নো ডাউটলি কালিয়াগঞ্জের মানুষ অত্যন্ত সৃজনশীল, খুব ভদ্র মানুষ, এখানকার আস্থাশীল মানুষ এবং খুব সংবেদনশীল। আমি এদের এখানকার মানুষকে আমি নত মস্তকে প্রণাম করি, কারণ এখানকার মানুষ আমার হৃদয়ের মানুষ। এই মানুষগুলো নিশ্চিতভাবে আশীর্বাদ করবে। কালিয়াগঞ্জ রাজনৈতিক সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি, সেখানে দাঁড়িয়ে এবার বিশেষ করে দেখা যাচ্ছে সাম্প্রদায়িক একটা বিষয় উঠে আছে। সেখানে বিজেপি প্রার্থী মহারাজকে করা হচ্ছে, সেখানে কতটা সমস্যা বা কতটা মনে করছেন যে সম্প্রদায়ের মধ্যে সমস্যা হতে পারে? প্রথমত স্বামীজি যিনি আমাদের এই বিধানসভাতে বিজেপির প্রার্থী হয়েছেন, উনি যখন স্বামীজি ছিলেন বিভিন্ন প্রোগ্রামে একসাথে যেতাম। আমি ওনার
পা ছুঁয়ে ঈদের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধা আমি প্রণাম করতাম, মন থেকে প্রণাম করতাম, অত্যন্ত আবেগপ্লুত হয়ে যেতাম। কিন্তু আজকে ওই স্বামীজি যখন তার গৌরিক বসন নিয়ে যখন সে বিজেপি পার্টির প্রার্থী হলো, আমি এবং আমার মতো হয়তো অনেক মানুষ, সাধারণ মানুষ, আমরা সবাই অবাক হয়ে গেলাম। কারণ স্বামীজিকে এখানকার মানুষ যারা আছে, এখানকার অনেক মানুষ যারা আছে, অনেক শিষ্য আছে ওনার, স্বামীজিকে স্বামীজি হিসাবেই তাদের গুরু হিসেবে মনে করে আজকে তার ধ্যান মন্ত্রে দীক্ষিত হয়েছে। কিন্তু আজকে সেই স্বামীজি যখন কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়া চলে গেছে, প্রার্থী হয়েছে বিজেপির প্রার্থী, সেক্ষেত্রে মানুষগুলো কিন্তু আজকে হতভম্ব হয়ে গেছে এবং হতবাক হয়ে গেছে যে এটা কি করে হয়। আমরা নর্মালি দেখি যে আমাদের কর্মজীবন যখন শেষ হয়ে যায়, আমরা যখন একটা জায়গায় একটা সময় চলে আসি, তখন আমরা সন্ন্যাস নিই বা একটা ধর্মের জায়গায় চলে যাই, তারপর আমরা ধর্মকর্ম নিয়ে থাকি। কিন্তু স্বামীজির মতো মানুষ এত একটা উঁচু জায়গা থেকে তিনি ধর্মকর্ম যেখানে নিয়েছিলেন, তিনি আমাদের শেষের জীবনটাতে যেখানে আমরা যাই, তিনি আবার তাদের সেই এতগুলো শিষ্য দীক্ষা দিয়ে তাদের আশাহত করে তিনি আজকে সন্ন্যাসী ত্যাগ করলেন। এটা মানুষের কাছে বিরাট প্রশ্নের জায়গা যে তাহলে